ফ্রেন্ডস, আপনাদের জন্য একটা খুব ভালো আর সত্য ঘটনা নিয়ে আমি হাজির হয়েছি। যে পছন্দ করেন আমার গল্প, আমার চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথম গল্প। আমার নাম সবিতা। আমি আমাদের গ্রামের এক গল্প বললে চলবে না, ঘটনা আমি শেয়ার করতে চাই। এক অলৌকিক ঘটনা। আমার ঠাকুমা ছোটবেলা থেকে ওই গ্রামেই থাকতো। যে গ্রামে আমার দাদুর বাড়ি, সেখানেই আমার ঠাকুমারও বাড়ি। তাদের ঘরের পাশে একটি কুয়ো ছিল। যে কুয়ো থেকে সবাই বলতো সন্ধে হলেই নাকি কিছু মন্ত্রর আওয়াজ আসতো। কিন্তু সে কুয়োর পাশে গিয়ে দেখতে সবাই ভয় পেত। আমার ঠাকুমার এক ভাই ছিল, যে কি দূরে থাকতো, মামার ছেলে। সে 13 বছর থেকেই ওখানে আসতো, কিন্তু তারপরে একটু বড় হবার পরে সে আর আসতো না। হঠাৎ করে একদিন সে ওই গ্রামে এসে হাজির হলো। তখন তার বয়স 24 থেকে 25 বছর। ঠাম্মার তখন বিয়ে হয়ে গেছে আমার দাদুর সাথে, সেও সেই গ্রামে। দাদা এসেছে শুনে সে খুব খুশি হয়ে ঠাম্মা আমার বাবাকে আর পিসিকে নিয়ে তাদের বাড়ি চলে এলো। এসে দেখলো যে তার দাদা এসেছে। সত্যি খুব আনন্দ হলো, বহুদিন পরে দাদার সাথে দেখা। তার দাদা বলল যে যাই হোক, তোর সাথে দেখা হলো, আমি তোর বিয়েতে আসতে পারিনি। নানা রকমের কথাবার্তা হবার পরে রাত্রিবেলায় সেখানেই ঠাকুমা থাকবে বলে এসেছিল। ঠাম্মা সব খাবার দাবার বানালো। ঠাম্মার মা সবাই মিলে খাওয়া দাওয়া করে সে দাদা বলল, তাহলে আমি এবার শুতে যাচ্ছি, খুব থকে গেছি রে। ঠিক আছে। সে শুতে গেল। সে যে রুমে শুতে গেছিল তার সেট করা হয়েছিল যে রুমটি, সেই রুম থেকে কুয়োটা দেখা যেত জানলা থেকে। জানলাটা খোলা, মশারি খাটানো, সব বর্ষই ঠিকঠাক করে দিয়েছে ঠাম্মা। সে ঘুমাতে ঘুমাতে হঠাৎ সে ওই মন্ত্রর শব্দ পায়। মন্ত্রর শব্দ পেয়ে সে জানলা দিয়ে দেখতে চেষ্টা করেও কিছু দেখতে পায় না, যেন কুয়োর ভেতরে কি আলো জ্বেলে রেখেছে। সে ছুটে বাইরে এসে হল রুমে আমার দাদু, কি আমার ঠাম্মার বাবা আর ঠাম্মার 2 ভাই, তার ছোট ভাই, ওরা ঘুমাচ্ছিল। যখন সে তাদেরকে দেখলো হল রুমে ঘুমাচ্ছে, একদম অকাতরে ঘুমাচ্ছে, সে তাদেরকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে গিয়ে মেন ডোর খুলে, তারপরে আবার বাগান ছিল, ওই গেটটা খুলে সে কুয়োর কাছে যেতে চেষ্টা করলো। কিন্তু কুয়োটা জানলা দিয়ে সটাং দেখা গেলেও ঘুরে যাওয়ার জন্যে কুয়োটা একটু রাস্তা এধার ওধার ছিল। কেননা আমার ঠাম্মার যে ঘর ছিল, সেই ঘর বাউন্ডারির ভেতরে ছিল, আর কুয়োটা একটু দূরে ছিল। কুয়োটা একটু উঁচু ধাপে ছিল, তাই কুয়োটা দেখা যেত। সেই জানলা দিয়ে কুয়োটা দেখা গেলেও তাকে বেশ একটু দূরে যেতে হবে। সে এই দিকে ভাবলো, এত রাত্রিরে অন্ধকারে এই রাস্তা দিয়ে আমি কি করে যাব। তখন সে আবার যখন ফিরে আসছিল, তা করতে করতে ঠাম্মার বাবা জেগে গেছিল। সে বলল, কি হলো বাবা, তুমি এত রাতের বাইরে কেন বেরিয়েছ? কেননা তাদের বাউন্ডারির ভেতরে ওয়াশরুম বাইরে, ঘরের বাইরেই ছিল, কিন্তু সব কিছু ব্যবস্থা ছিল, কলতলা সব বর্ষ ছিল। ঠাম্মার বাবা জিজ্ঞেস করতে সে বলল, আমি কুয়ো থেকে যেন খুব জোরে জোরে মন্ত্রর আওয়াজ পেলাম, একবার গিয়ে দেখে আসি তো, ওদিকে কে কি করছে। সে শহরেই বড় হয়েছে। ঠাম্মার বাবা বললেন, না, খবরদার ওদিকে যাবে না, ওদিকে গেলে বিপদ আছে, তুমি চলে এসো বাবা। তারপরে ঠাম্মার বাবা দেখলো তার রুম দিয়ে তো ওই কুয়োটা দেখা যাচ্ছে। সে আবার যদি যেতে চেষ্টা করে, সে বলল, তুমি আমাদের কাছে শুয়ে পড়ো। বিছানা পাতা ছিল, ও সেখানেই শুয়ে পড়ল, কিন্তু তার ঘুম আসছিল না। সে এধার ওধার করছিল। ঠাম্মার বাবা বুঝতে পারছিল। তখন ঠাম্মার বাবা বলল যে, তাহলে তোমাকে আমি এই গল্পটা শোনাচ্ছি, শোনো। ওই কুয়োর কাছে কেউ যায় না, কেন জানো? তো বলল, কেন বলুন না। তখন সে তাকে সব ঘটনাটুকু শেয়ার করেছিল। বলল
যে এখানে খুব বড় একটা মন্দির ছিল, যেখানে ওই মন্দিরে একটি পূজারী এসেছিল নিজের থেকে। 8 বছর বয়সের একটি ছেলে, তার যজ্ঞ মন্ত্র পুজো যেন বিশ্বাস করা যায় না, অতুল্য। তার আবার পৈতেও হয়ে গেছিল, কিন্তু সে নাকি ঘর থেকে বেরিয়ে পড়েছিল। কি ভগবানের লীলা কেউ জানে না। সে পুজো পাশা করত, ভীষণ আনন্দ হতো তার পুজো মন্ত্র শুনলে। করতে করতে বেশ 10 থেকে 15 বছর গড়িয়ে গেল। সে ছেলেটিও বেশ বড় হয়ে গেল। সামনের জঙ্গলে কিছু আদিবাসী থাকত। কে জানে কখন কি হয়েছিল, কেউ জানে না সে কথা। ওই আদিবাসী এক মেয়ে এসে বলল যে এই পণ্ডিতের সঙ্গে নাকি তার সম্বন্ধ আছে। কিন্তু পণ্ডিত নিজের কান দুটিকে বন্ধ করে চিৎকার করে বলল, আমার নামে এসব মিথ্যা অপবাদ দিও না, দিও না আমাকে এভাবে অপবাদ, আমি তো তোমাকে চিনিই না। তখন সে বলল, কেরম করে বলছো, তুমি আমাকে চেনো না? তুমি রোজ রাতে আমার সঙ্গে দেখা করো। সে অনেক মানা করা সত্ত্বেও সে মেয়েটি কিছুতেই মানে না। তার মাতা পিতাও বলে যে হ্যাঁ, এই পণ্ডিতের সঙ্গে আমার মেয়ের সম্বন্ধ। তখন সবাই ওখানকার গ্রামের যত পঞ্চায়েত ছিল তাই বসলো। বসার পরে সব কিছু জানার পরে তারা বলল যে পণ্ডিত বেরোতো, আমরা জানি না, এ কথা আমরা বিশ্বাস করতে পারবো না। তখন সে আদিবাসী মেয়েটি বলল, যদি আমার সঙ্গে অন্যায় হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না। কি করবে কি না কেউ বুঝতে পারল না। সেই রাতেই নাকি মেয়েটি কুয়োতে ডুবে আত্মহত্যা করলো। আর তারপরে সবাই খুবই বিরক্ত হলো, খুবই দুঃখ পেল, কষ্ট পেল যে এটা কী হয়েছিল। তখন পণ্ডিতকে সবাই দাবি করলো, নিশ্চয় তুমি কিছু করেছিলে, কিছু তোমার দোষ আছে। পণ্ডিত অনেক রিকোয়েস্ট করলো, অনেক সবাইকে বলল, না আমি এসব কিচ্ছু করিনি, আমার বিশ্বাস করুন। আমি কি করে আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো? হে মা, আমি কি করে বিশ্বাস করাতে পারবো? সে চিৎকার করে করে সবাইকে বলা সত্ত্বেও কেউ তার কথা শুনতে চাইল না। সেই রাত্রিরেই সেও নাকি সে কুয়োতে ডুবে গেছিল। সকালে তারও ডেড বডি পাওয়া গেছিল। তারপর থেকেই ওই কুয়োর ভেতরে ওই রাত্রিরে মন্ত্রর খুব জোরে জোরে আওয়াজ হয়। কেন হয়, কী জন্যে হয়, এই আসল কথা। কিন্তু আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি যে সে পণ্ডিতের দোষ ছিল না সে আদিবাসী মেয়ে কেন তার নামে এভাবে অপবাদ দিল। সে কথা আজ পর্যন্ত কেউ জানে না। কিন্তু তারপরে কিছু বছর পরে আবার একজন ওখানে গ্রামে ওইভাবেই এক পণ্ডিত এলো। সে পণ্ডিতের বয়স কিন্তু বেশি। সে এসে এধার ওধার ঘোরাফেরা করলো আর মন্দিরটা দেখলো। মন্দিরটা একদমই পুজো নেই বললেই চলে। লোকজন যায় এবং পুজো করে, আরতি করে, কিন্তু ওরম সুন্দর পুজো কেউ করতো না। সন্ধেবেলায় এসে সে পণ্ডিত এসে পৌঁছলো। সে সবাইকে জিজ্ঞেস করলো যে কিসের মন্দির? এটা মায়ের মন্দির। সে দেখলো, প্রণাম করলো, প্রসাদ তার হাতেও দিল যে পুজো করছিল। সে খেলো। তারপরে বলল, তোমরা খুব অন্যায় করেছো এখানকার পণ্ডিতের সাথে। সে নির্দোষ ছিল, তবু তোমরা তার কথা শোনোনি, তাই সে নিজের জীবন দিয়েছে। জীবন দিয়ে সে প্রমাণ করেছে তোমাদের কাছে যে সে নির্দোষ। তো সবাই বলল, তার মানে কি? তাহলে ওই আদিবাসী মেয়েটা সে কি ছিল? সে তো আত্মহত্যা করেছিল। তো সবাই বলল, হ্যাঁ সে আত্মহত্যা করেছিল তো জানি, পণ্ডিতটি বলল, কিন্তু সে নির্দোষ ছিল না। সে পণ্ডিতের সুন্দরতা রূপ দেখে সে পণ্ডিতকে ভালোবেসে ফেলেছিল। সে ভেবেছিল যদি পণ্ডিত তাকে গ্রহণ করে তাহলে তার জীবনসাথী সে হতে পারবে। কিন্তু তোমরা সে মেয়েটিকে বিশ্বাস করলে, কেননা মেয়েটি নিজেকে নিজে শেষ করে নিল বলে। আর এই পণ্ডিতকে তোমরা তখন অপবাদ দিলে সে বেঁচে ছিল বলে। তোমরা ঘোর অন্যায় করেছো, তাই তোমাদের গ্রামে এভাবে শুকা পড়ছে। হ্যাঁ, পণ্ডিত মরার পরে ভীষণ শুকা পড়তে লাগলো, বৃষ্টি কম হতে লাগলো, পুজো পাশার আহ্বানও যেন একদম চারিদিক থেকে একটা থমথমে ভাব হয়ে গেছিল। এই পণ্ডিত এসে বলল যে
যে সে তো বোধহয় মন্ত্র নিজের পড়বেই, যত রাতই হোক, যত দিন হোক, যতদিন সে মুক্তি পাবে না সে ওখানে মন্ত্র পড়বেই। কিন্তু আমি এখানে কিছু বেঁধে দিতে পারি যে তোমাদের গ্রামটা আবার যেন সেই পাখিদের ডাক, সেই সুন্দর বন জঙ্গল নিয়ে তোমরা বাস করতে পারবে। ওই পণ্ডিত বেশ 3 থেকে 4 বছর মতন ছিল, তারও পুজো অর্চনা ভীষণ ভালো। তারপরে হঠাৎ করে এক রাত কোথায় চলে গেল সে আজ পর্যন্ত কেউ জানে না। কেন গেল, কোথায় গেল, কেউ বুঝল না। তারপরে আমাদের গ্রামের এক ব্রাহ্মণ যে ভোলে বাবার পুজো করত, সেই ওই মন্দিরে পুজো করতে লাগলো। আবার পুনরায় আমাদের গ্রামের সব কিছু ঠিকঠাক তো হলো বাবা, কিন্তু ওই কুয়ো থেকে যে মন্ত্র পড়ার শব্দ এখনো বন্ধ হয় না। তার উপরে বিশ্বাস করেছিল না লোকেরা, তাই সে বোধহয় এখনো মুক্তি পায়নি। কি করে যে তাকে মুক্তি দেবে, কে যে তাকে মুক্তি দেবে, আজও কেউ জানে না। কিছু নয়তো সন্ধেবেলায় ঘরের সবাই যখন সন্ধে দেয়, ওই কুয়োর কাছে তাই একটা করে বাতি দিয়ে আসে, যে ওইতেই যেন তার মঙ্গল হোক, সে মুক্তি পাক। ওই জন্যে কেউ কেউ তো দাঁড়িয়ে থাকাও দেখে, ওই পণ্ডিতটি যেন গায়ে ওই গামছা দিয়ে দাঁড়িয়ে আছে। আবার আদিবাসী মেয়েটাকেও অনেকজন দেখে, ওরা দুধারে দুজনে দাঁড়িয়ে আছে, কিন্তু কারোর কোনোদিন ক্ষতি করে না, নাই কাউকে পেছন ডাকে, কিন্তু শটাং অনেক লোক তাদেরকে দেখতে পায়। এর বিষয়ে যত না জানাই, যত না ভাবাই ভালো বাবা। তুমি ওদিকে দেখো না, আমরা তাই ওই রুমটাতে ফট করে কাউকে শুতে দিই না। আজ মেয়ে তোর ওখানে বিছানাটা লাগিয়ে দিল, তাই অন্য অন্য রুম দিয়ে দেখা যায় না, কিন্তু খুব গরম ছিল বলে আজ আমরা হল রুমে শুয়ে পড়েছি। কোনো কথা না, তুমি এবার যতদিন আছো আমাদের সাথেই শোবে। ঠাম্মার দাদা এসব কথা শুনে তার খুব দুঃখ হলো যে পণ্ডিতটা নির্দোষ ছিল আর এভাবে চলে গেল। কিন্তু আর কিছু করার নেই, অনেক এমন ঘটনা হয় যে নির্দোষ লোককে আমরা দোষী মেনে ফেলি, যে হ্যাঁ ও দোষ করেছে, কিন্তু না, তার কিছু মানেনি যে তার নামে যদি অন্য কেউ মরে দিয়েছে আর সে যে মরেছে সেই সত্য আর যে বেঁচে আছে সে মিথ্যা, এটা ভাবা একদম ঠিক না। যাই হোক বন্ধুরা, গেলবারের কমেন্ট আমাকে করেছেন ডলি দাস। আপনার কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, খুব থ্যাংক ইউ। আপনি আমার সব গল্প দেখেন আর আমার গল্প আপনি লাইক করেন। আর টুসি মণ্ডল, সোমনাথ সরকার, আপনারা সবাই আমার গল্পতে কমেন্ট করেছেন, এই জন্যে আপনাদেরকে খুব থ্যাংক ইউ। আর এমনি কমেন্ট করতে থাকুন, আমি আপনাদের নাম অ্যানাউন্স করব। থ্যাংক ইউ।